নির্বাচন কমিশনে ফল ঘোষণার স্থানে আছেন সহকর্মী জহিরুল মোহসান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মোহসান, নির্বাচন কমিশনে তো আপনি আছেন, তো কতগুলো কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে, কতগুলোর গণনা চলছে বা কত শতাংশ ভোট পড়ল, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন আমাদের। ইমন, আনুষ্ঠানিকভাবে আসলে এখন পর্যন্ত 160টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে অনেকগুলো আসনের কিছু কেন্দ্রের নির্দিষ্ট আসনের কেন্দ্রের ফল দেওয়া হয়েছে। তবে পুরোপুরি চূড়ান্ত আসনের ফল দেওয়া হয়েছে 150টির বেশি, প্রায় 55 থেকে 60-এর মতো। আমার কাছে হেভিওয়েট ঢাকার 3টি আসনের ফল রয়েছে এবং ভোটের সংখ্যা রয়েছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে ঢাকা 13 আসন, এটি কিন্তু আসলে শুরু থেকে একটি আলোচিত আসন ছিল এবং এই আসনের প্রার্থী ছিলেন ববি হাজ্জাজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। আমি যেটুকু জানতে পেরেছি যে বিএনপির নমিনেশন নিয়ে ববি হাজ্জাজ নির্বাচন করেছেন এবং তিনি 88,387 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, তিনি পেয়েছেন 86,067 ভোট। এবং ঢাকা 17 আসনের ফল রয়েছে আমার হাতে। সবচেয়ে আলোচিত আসন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, যিনি এই আসন থেকে নির্বাচন করেছেন, তিনি 72,699 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 68,300 ভোট পেয়েছেন। দুঃখিত, 6,803 ভোট পেয়েছেন। দুঃখিত, আমি আরেকবার বলছি যে 68,300 ভোট পেয়েছেন। এবং এর পরবর্তীতে ঢাকা 15 আসনে যেটি আরেকটি আলোচিত আসন, শফিকুর রহমান, তিনি 85,131 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের প্রতীকে যিনি নির্বাচন করেছেন শফিকুল ইসলাম, তিনি পেয়েছেন 63,517 ভোট। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শিউলি শব্দম। আমি একটু তার কাছে চলে যাব যে আজকে কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণা চলছে এবং এই যে ফল ঘোষণা চলছে, আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 160টি আসনের ফল কিন্তু প্রায় আমাদের হাতে চলে এসেছে। তবে বেসরকারিভাবে বিভিন্ন আমরা দেখেছি যে 200-র উপরে কিন্তু বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা 200 আসনের বেশি আসনে আসলে কিন্তু জয়লাভ করেছে। এই যে নিরঙ্কুশ জয় বিএনপির, এটাকে আপনি আসলে কীভাবে দেখছেন? এবং তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত, আমরা একটু আগে শুনছিলাম যে 70-এর বেশি তারা কিন্তু এখন পর্যন্ত তাদের আসন সংখ্যা রয়েছে। মোহসান, আপনি যেটা বলছিলেন যে বিএনপি ধারণা করা হচ্ছে সরকার গঠনের পথে হাঁটছে। আমরা নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক ফলাফল সেখানে আমরা দেখেছি এর মধ্যে প্রথম যে 100 সংসদীয় আসনের ফলাফল ঘোষণা হয়েছিল সেখানে 78টি আসন বিএনপি এবং বাকি আসনগুলো জামায়াত পেয়েছিল, সেই তথ্যটা আমরা জেনেছি। পরবর্তী তথ্যগুলো আসলে আপডেট এখনও আসেনি। তবে আপনাকে যদি জানিয়ে রাখি, নির্বাচন কমিশন এখন যেভাবে ফলাফল ঘোষণা করে যাচ্ছে 160টি মতো আপনি যেরকম জানালেন, এভাবে ফলাফল ঘোষণা করলে আশা করা যাচ্ছে 2-3 ঘন্টার মধ্যে তারা হয়তো সবগুলো সংসদীয় আসনের রেজাল্ট ঘোষণা করবেন, গণমাধ্যমের সামনে সেটা জানাবেন। এবং এখন পর্যন্ত তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সবগুলো আসনের মানে কিছু কিছু আসনের ফলাফল তাদের হাতে এখনও আসেনি। এবং এর মধ্যে আমি যদি আপনাকে একটু উল্লেখ করি যে 3টি সংসদীয় আসনের ফলাফল তারা স্থগিত রেখেছেন। এর মধ্যে আগে যেরকম জানিয়েছিলাম আমরা, শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4, এই 3টি আসনের ফলাফল তারা এই ভোট গণনায় জানাবেন না, কারণ এই আসনের প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাপি এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলে আসনগুলোতে কোনো ফলাফল আমরা পাবো না, যেহেতু সেই ইসির পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতেই স্পষ্ট উল্লেখ করা আছে এই প্রার্থীরা যদি বিজয়ী হন অথবা ভোটের হারে যদি এগিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফলাফল যাতে প্রকাশ করা না হয়, তবে তাদের ভোটে অংশগ্রহণে কোনো বাধা ছিল না। তো যদি আদালতে তাদের ফলাফল নিষ্পত্তি হয় বা এই বিষয়ে মামলা সুরাহা হয় সেক্ষেত্রে হয়তো পরবর্তী বিষয়ে জানা যাবে। তবে এর মধ্যে আপনাকে যদি বলি যে গণভোটের যে বিষয়, সে হ্যাঁ এবং নায়ের যে জয় আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে যেসব আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে বেশিরভাগ আসনে আসলে হ্যাঁ জয়ী হয়েছে, অর্থাৎ গণভোটে যে সংস্কারের বিষয়গুলো আনা হয়েছিল সেগুলো জয়ী হয়েছে। শিউলি, সারাদিন কিন্তু টানটান উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু আসলে ফলগুলো ঘোষণা করা হচ্ছে। আমরা দেখেছি ঢাকার বেশ কিছু আসন নিয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ ছিল এবং পরবর্তীতে সেই ফলগুলো কিন্তু আমাদের হাতেও এসে পৌঁছাচ্ছে। তো ঢাকার আসনগুলোর বিশ্লেষণ আপনি কি করবেন আসলে?
ঢাকার আসনগুলোতে আসলে দেখা যায় কি রাজনৈতিক দলগুলো স্বভাবতই যারা প্রতিদ্বন্দ্বিতা করেন সবারই নজর থাকে ঢাকার মধ্যে যেন তাদের বিজয়টা তারা সুনিশ্চিত করতে পারেন। সে অর্থে আমরা দেখেছি যে বিএনপি, এনসিপি কিংবা জামায়াতের যেসব প্রার্থী তাদের প্রত্যেকেরই নজর ছিল আসলে ঢাকার আসনগুলোতে, এবং আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল আসলে ঢাকার আসনগুলো ছাড় দেওয়া হবে না এরকম বক্তব্য আমরা আসলে গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি। তবে শেষমেশ আপনি জানেন যে এই নির্বাচন আসলে দুটি প্রধান দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, মূলত জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবং বিএনপির মধ্যেই। তো আমরা দেখছি বেশিরভাগ আসনে আসলে বিএনপি প্রার্থীরাই এগিয়ে আছেন, এবং এটাকে আপনি হয়তো বলতে পারেন যে সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরাই হয়তো তার যথাযথ উত্তর দেবেন। তবে আমি যেটা দেখছি বিশ্লেষকদের মত অনুযায়ী যে সাধারণ মানুষ আসলে নতুন কিছু চেয়েছেন নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে তাদের আস্থা অর্জনের ব্যাপারটা হয়তো ছিল যে মানুষ যেখানে তাদের আস্থা খুঁজে পেয়েছে সেই জায়গাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেছে। এবং আমরা দেখেছি যে কোনো আসনে জামায়াতের আমির যেমন জয়ী হয়েছেন, আবার বিএনপির তারেক রহমান তিনি জয়ী হয়েছেন, এরকম আমরা বিভিন্ন বিষয়গুলো উঠে আসতে দেখেছি। ঢাকা ৮ আসনটি নিয়ে কিন্তু সারা রাত ধরেই একটা টানটান উত্তেজনা ছিল। পরবর্তীতে কিন্তু মির্জা আব্বাস তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই আসনে ৫,০০০ ভোটে কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়েছেন মির্জা আব্বাস। এবং এছাড়া যে আসনগুলো রয়েছে ঢাকার বেশ কিছু আসন, যেমন আমি যেটা বলছিলাম আসলে ববি হাজ্জাজ এবং মামুনুল হকের যে আসনটি সেটার ফল ঘোষণা নিয়েও কিন্তু আসলে আমরা দেখেছি যে একটা তাদের বিভিন্ন অভিযোগ ছিল। তো সর্বোপরি এই ঢাকার আসনগুলোতে চমক রয়েছে, এবং ঢাকার বাইরের আসনগুলোতে আপনি কী চমক পেয়েছেন? চমক বলতে আসলে দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট যে ভোটারদের কাছে আমরা নির্বাচনের পূর্ববর্তী সময়ে যেমন দেখেছি যে আলোচিত প্রার্থী তাদের অনেকেই বিজয়ী হওয়ার কথা, তারা অনেকে আত্মবিশ্বাসী ছিলেন তারা ঢাকার এই আসনগুলো জয়লাভ করবেন। যেমন আপনি যদি মামুনুল হকের কথা বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলেন, তারা অনেকখানি দৃঢ় বিশ্বাস ছিল তারা আসলে এই আসনগুলোতে জয়লাভ করবেন। কিন্তু মোটা দাগে আমরা যেটা ভোটের হারে বা ভোটের ফলাফলে আমরা যেটা দেখছি, তারা আসলে যেসব বর্ষীয়ান রাজনীতিবিদদের সাথে এই আসনগুলোতে লড়াই করেছেন সেখানে তারা আসলে জনতার রায়ে তারা টিকে থাকতে পারেননি। সেক্ষেত্রে এটা বলা যায় এটা আসলে রাজনীতি হয়তো তাদের আরও বেশি জানা বোঝার ব্যাপার ছিল, এবং কিছু ক্ষেত্রে ধর্ম একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে যে সাধারণ মানুষ আসলে ধর্মের প্রতি অনুরক্ত কিনা, অন্ধভক্ত কিনা, বা ধর্ম দিয়ে তাদেরকে আসলে প্রভাবিত করা যায় কিনা, এই বিষয়গুলো হয়তো বিশ্লেষকরা তাদের মতামতের মধ্যে তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত যেটা দেখা যায় যেহেতু মানুষের রায়ে এই মতামত প্রতিফলিত হয়েছে, তো আশা করা যায় যে হয়তো আগামীতে কি হচ্ছে সেটা আসলে ভবিষ্যতেই বলতে পারবে। নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিংয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে এবারে নির্বাচন স্মরণকালের ইতিহাসের স্মরণীয় সেরা নির্বাচন হয়েছে। আপনার চোখে আসলে এটা কেমন এলো? মহসান, আমি যেহেতু শুরু থেকেই নির্বাচন কমিশনের বিষয়গুলো দেখছিলাম, এবং আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশন অর্থাৎ সিইসি শুধু যদি নির্দিষ্ট করে আমি প্রধান নির্বাচন কমিশনারের কথা বলি, তিনি তার প্রতিটি বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন গণমাধ্যমের কাছে যে তিনি আসলে সারা বিশ্বে আন্তর্জাতিক মানের একটি গ্রহণযোগ্য নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন তারা উপহার দিতে চান। তারা শুরু থেকে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু প্রশ্ন সাপেক্ষেও তারা সেই চেষ্টাটা করেছেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি ভোটের মাঠে প্রশাসনকে অনেকখানি কন্ট্রোলে রেখেছে নির্বাচন কমিশন। তো সুষ্ঠু ভোট। শিলু শর্মা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। কমিশনে আনুষ্ঠানিকভাবে কতগুলো ফলাফল প্রকাশ হয়েছে সেগুলো, এবং জানতে পারলাম যে আগামী 2-3 ঘন্টার মধ্যে আমরা আজকে সর্বোচ্চ 296টি আসনের ফলাফল পেতে পারি। আপনাদের আবারও ধন্যবাদ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান ও শিউলি শবনব।